জীবনের ৩৫ বছর পার হলো আমার, পার হলো ৩৫টা বসন্ত। জীবন থেমে থাকেনি আমার, বহমান নদীর স্রোতের মতো এগিয়ে গেল সামনে। জীবন বদলিয়েছে, সময় রং পাল্টিয়েছে, আদুরি অবুঝ মায়া হয়ে উঠেছে বুঝদার, ভীষণ বুঝদার ও হাই স্কুলের আদর্শ টিচার। আজ বৃহস্পতিবার, স্কুল তাড়াতাড়ি ছুটি হলেও অফিসিয়াল কাজ সেরে বেরো হতে হতে প্রায় 4টে বেজে গেল আমার। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি হবে। গায়ে আমার চাপা রঙের শাড়ি, কাঁধে সাধারণ ব্যাগ। বাস্তব সংগ্রামী জীবনের লড়াই করা এক দুর্দান্ত নারী আজ আমি। জীবনে অনেক কিছু হারিয়ে আজ এই জায়গায় আমি। আত্মসম্মান নিয়েই বেঁচে আছি, নিজের পরিবারকে নিয়ে। স্কুল গেট ধরে রাস্তায় বের হলাম। ঝঞ্ঝাট, ব্যস্ত নগরী, শব্দ তুলে রিকশার, সিএনজি, অটো চলাচল করছে। আমি রাস্তা ধরেই দাঁড়ালাম, রিকশার প্রয়োজন। দিনটাও ভালো নেই, যে কোনো সময় তুমুল বৃষ্টি হতে পারে। ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়ির সময়টা দেখে নিলাম। হালি রিকশার পাচ্ছি না। এমন পরিস্থিতিটাও নতুন না আমার জন্য, তাই অধৈর্য হলাম না, বরং ধৈর্য ধরেই দাঁড়িয়ে রইলাম। অধৈর্য, রাগ, জেদ, চঞ্চলতা, দুঃখ প্রকাশ করা আরও 18 বছর আগে সেই কিশোরী বয়সেই ছেড়ে দিয়েছিলাম। আমার রাগ দেখানো মানুষ নেই, তাই রাগটাও নেই। শান্তই থাকলাম। আমি ধৈর্য নিয়ে রিকশার জন্য অপেক্ষা করার মধ্যেই কারোর উপস্থিতি টের পেলাম নিজের পাশে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল আসাদ সাহেবকে, আমাদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল। তবে বয়সটা হয়তো আমার থেকে 2-3 বছরের বেশি হবে। আমার একসাথে প্রায় 10 বছর ধরে কাজ করছি, সেই সুবাদে ভালো সখ্যতা ওনার সাথে আমার। আমাদের পুরাতন হেডমাস্টারের জায়গাটা উনি পেয়েছেন বছর 2 হলো। যাই হোক, আমি হালকা ইতস্তত বোধ করলাম ওনার গাঢ় দৃষ্টিতে। নিজের ইতস্তত কাটাতে আলতো হেসে প্রথমে প্রশ্ন করলাম, কি ব্যাপার স্যার, আজ রাস্তায় দাঁড়ালেন যে? গাড়ি কোথায় আপনার? ওনার হালকা নড়ে চড়ে আমার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। মেঘের আচ্ছন্ন আকাশটা দেখে একটু করে বললেন, আজ গাড়িতে চড়তে ইচ্ছে করছে না, আপনার সাথে দাঁড়িয়ে বৃষ্টি পলাশে ভিজতে মন চাচ্ছে। আপনার হাতটা ধরার সুযোগ তো দিলেন না আমায়, পাশে দাঁড়ানোর সুযোগটা তো পাবো বলে মনে হয়। আমি পুনরায় হাসলাম। ওনার মনের অনুভূতি আমি সম্মান করি, কিন্তু সম্মতি দেয় না। উনি আমাকে বিগত 5 বছর ধরে এই সবই বলে আসছে। বাড়িতে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। বাবা, মা, ভাই রাজি হয়েছিল, কিন্তু আমি রাজি হইনি সব সময়ের মতো। কি করে হব? আমি তো আজও কারো বউ। হোক সে আমায় চায় না, তারপরও তো আমি তারই বউ। ডিভোর্স তো আজও আমাদের মধ্যে হয়নি। ডিভোর্স যদি হতো, তারপরও আমি দ্বিতীয় বিয়ে কখনোই করতাম না। আমার মনে একজনের বসবাস, তার সাথে সংসার করতে পারিনি তো কি হয়েছে? বউ হয়েছি, আজও আছি, ব্যাস এটাই যথেষ্ট আমার জন্য। ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। আমার সংসার অপূর্ণতায় থাক, তারপরও অন্য কারোর সাথে না জড়াক আমার জীবন। ব্যাগ থেকে ছাতাটা বের করে হাতে নিলাম, বৃষ্টি নামবে যে কোনো সময়। ওনার দিকে ভরাট গলায় তাকিয়ে বললাম, আপনার ঠান্ডা লাগবে স্যার, বাসায় যান। আর দ্রুত বিয়ে করার চেষ্টা করবেন অবশ্যই। আমার আশায় থাকবেন না স্যার। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি বিবাহিত, আমি কারো বউ, আমার ডিভোর্স হয়নি। পাশ থেকে কানে এলো ওনার অধৈর্য গলার সুর। উনি বললেন, তাহলে কোথায় আপনার স্বামী? বিগত 10 বছরে একটা বারোর জন্যও তো দেখিনি তাকে আপনার পাশে। তাহলে আমি কেন মানব আপনার বিয়েটা? কিশোরী বয়সের একটা ছেলে খেলার বিয়েকে কেন এখনো মনে ধরে আছেন আপনি? আর কত অপেক্ষা করব? অনেক তো হলো অপেক্ষার খেলা, এবার চলুন না আমরা বিয়ে করে নিই। আমার সমস্যা নেই, আমার আগে একটা বিয়ে হয়েছিল এতে। কিন্তু আমার সমস্যা আছে আসাদ সাহেব, ভীষণ বাড়াবাড়ি রকমের সমস্যা আছে, তাই বলছি আপনি বিয়ে করে নিন। আমার ধৈর্য মাত্রা প্রখর, আমি এই জীবনের দ্বিতীয় পুরুষের সাথে নিজেকে জড়াবো না, কখনোই না। বয়স অর্ধেক পার হলো, বাকিটা এমনি এমনি পার হয়ে যাবে। এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমার কিশোরী বয়সটা যখন অপেক্ষায় গেল, বাকিটাও চলে যাবে। তাকে আমার প্রয়োজন নেই যেমন, ঠিক তেমনই আমার দ্বিতীয় পুরুষেরও প্রয়োজন নেই। আশা করছি আপনি এবার অন্তত বুঝবেন। বৃষ্টিতে ভিজবেন না স্যার, বাসায় চলে যান, আসি। ওনাকে রেখেই ছাতা মাথায় এগোলাম সামনে। পিছনে ফিরলে হয়তো দেখতে পারবো ওনার অসহায় মুখখানা, কিন্তু আমি ঘুরে দেখলাম না। পরপুরুষের উপর মায়া দেখানো হারাম। তাছাড়া ওনার কষ্ট বুঝতে গেলে নিজের কষ্ট বেড়ে যাবে দ্বিগুণ। আমার কষ্ট বোঝানোর মতো মানুষ নেই। এই সংগ্রামী দুনিয়াতে লড়াই করতে করতে আজ আমি একা। সবাই থেকেও আজ আমার কেউ নেই।
আমার চারপাশে চোখ বোলালে অনেকগুলো সুখী মানুষ দেখতে পাই আমি, তাই তাদের সুখটা নষ্ট করি না নিজের কষ্ট ভারাক্রান্ত কাহিনী শুনিয়ে। কি লাভ? চলুক না যেভাবে যেটা চলছে সেইভাবেই। ঝড়ঝাপটায় কাক ভেজা হয়ে পৌঁছালাম বাসায়। পরপর কয়েকবার বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল নিদ্রিতা। আরিফ ভাইয়ার ছোট মেয়ে, 5ম শ্রেণীতে পড়ে, ভীষণ চঞ্চল হরিণী। অনেকটা আমার কিশোরী বয়সের চঞ্চলতা ওর মাঝে দেখতে পাই আমি। দেখতেও নাকি অনেকটা আমার মতোই হয়েছে সবাই বলে। আমারও তাই মনে হয়, কারণ আমাদের মাঝে দুটো জিনিসের বেশ মিল, আমাদের বংশগত চুল আর চোখ দুটো। আমি হাসলাম। নিদ্রিতা আমার পেট জড়িয়ে ধরতেই বাধা দিলাম আমি, কিন্তু শুনল না ও আমার কথা। সে আমার জাপটে পেট জড়িয়ে ধরলই হলো, তাই আমার সাথে নিদ্রিতাও ভিজল। আমি প্রসন্ন গলায় বললাম, আমার নিদু মনটা আজ বেশ ফুরফুরে লাগছে। কি হয়েছে আম্মু? আমার কথায় বেশ আদুর হয়ে উঠল নিদ্রিতা। আমার পেট জড়িয়ে মাথা তুলে তাকালো আমার দিকে, ঠোঁট প্রসারিত করে হেসে প্রফুল্ল গলায় বলল, মেজো ফুফি আসবে সবাইকে নিয়ে কাল। নিদ্রিতার কথায় আমিও ঠোঁট প্রসারিত করে হাসলাম। ওর কপালের ছোট্ট চুলগুলো গুছিয়ে টেলে দুপাশে দিতে দিতে বললাম, বাহ, বেশ ভালো কথা। তা তুমি কিভাবে জানলে? আম্মু বলেছে মামা আসবে নাকি মেজো ফুফি আর আদ্র রাতুল ভাইয়াকে নিয়ে কাল। কেন, তুমি জানো না ফুফিমা? না, আমাকে কেউ জানায়নি তো আম্মু। তুমি তো স্কুলের ছিলে, জানবে কিভাবে? আমি কিছুক্ষণ আগেই জেনেছি, তাই সবার আগে তোমাকে জানালাম। আমি ঠোঁট ছুঁয়ে আদর করলাম নিদ্রিতার কপালে। আমার রংহীন জীবনে আলো মেলে হলো আমার বাচ্চারা। নিজের নয়, আরিফ ভাইয়া আর ফিহা ভাবির সন্তানদের কথা বলছি। তাদের দুটো ছেলে, একটাই মেয়ে, প্রহর, রাফাত, নিদ্রিতা। প্রহর সবেমাত্র কলেজ শেষ করলো, এখনো ভার্সিটিতে ভর্তি হয়নি, রেজাল্ট আউট হয়নি তাই। রাফাত ক্লাস 10-এ পড়ছে। তিনজনই আমি বলতে পাগল। বর্তমানে তাদের ঘিরেই আমার একাকিত্বের গোছানো সংসার। যখন আমাকে আদুরে সহিত ফুপিমা বলে ডাকে, তখন শুনতে চমৎকার লাগে। মনে হয় কোথায় আমি একা, এই তো আমি পূর্ণতা নারী। একাকিত্ব নেই আমার। আমি আর কথা বাড়ালাম না, দরজা লাগিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। শাড়িটা পাল্টিয়ে চেঞ্জ করলাম, সাধারণ 3 পিস পরলাম। স্কুলে গেলে শাড়ি পরা হয় আমার, নয়তো বাসায় 3 পিসই পরে থাকি। আজ দুপুরে খাওয়া হয়নি আমার, পেট ক্ষুধা থাকলেও এই অসময়ে আর খেলাম না। একটু মায়ের রুমে যাওয়া প্রয়োজন, তাই ফ্রেশ হয়েই মায়ের রুমে গেলাম প্রথমে। বাবা মারা গেছে আজ 3 বছর আগেই, সেই থেকে মাও বেশ অসুস্থ থাকে আজকাল। আমাদের বাড়িটাও আগের মতো নেই। আরিফ ভাই বেশ বড় করে পুনরায় বানিয়েছে, ভাইয়ের ব্যবসাটাও বড় করেছে। তিনি এখন চট্টগ্রামে থাকেন, তবে সপ্তাহে সপ্তাহে বাসায় ফিরে আসে। ফিয়া ভাবিকে আজও ভাই নিজের কাছে নিয়ে যেতে পারল না। ভাবির এক কথা, সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তবে তাদের বড় ছেলে প্রহর বর্তমানে ভাইয়ের সাথেই থাকে। অবসর সময় হওয়ায় বাবার ব্যবসার কাজে হিসেব রাখে সে। আমি আলতো হাতে মায়ের রুমের দরজা টেনে ভেতরে ঢুকলাম। মা আজারের নামাজ শেষ করে উঠেছেন। আমাকে দেখেই তিনি দীর্ঘশ্বাস যেন ফেললেন, হয়তো অনুতাপ কারণে। আমি মনে নিলাম না বিষয়টি। মা আমাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলেন। আমি এগিয়ে গেলাম, পাশে দাঁড়াতেই বললেন বসতে। আমি স্বাভাবিক ভঙ্গিতে বসতে বসতে আম্মু কপাল চেক করলাম, জ্বর আছে কিনা। না, নেই। আমি আম্মুর সামনে বিছানায় বসে বললাম, দুপুরে খেয়েছিলে আম্মু? তুই খেয়েছিস? সত্যিটা চেপে মিথ্যেটাই বললাম। মনে হয় না। তুই আবারও মিথ্যে বলছিস আমাকে। তোর মুখটা শুকনো লাগছে কেন? সত্যি করে বল, খেয়েছিস কিছু? রোজকার প্রশ্ন আম্মুর এগুলো। মা মনে হয় এমনই হয়। আমার শত কষ্টের মাঝে একটু সুখ এনে দিতে চায় মা। আমাকে হাসি খুশি দেখতে চায়। আমার না বলা চাপা কষ্টটা কমাতে চায়। আমি আম্মুর কথার উত্তর দিলাম না, বরং পাল্টা প্রশ্ন করলাম, তুমি দুপুরের মেডিসিন খেয়েছিলে আম্মু? আমার কথার উত্তর আমার আম্মুও দেয়নি, বরং নিজের ভাষায় বলল, আমাদের একটা ভুলের শাস্তি আর কত নিজেকে দিবি তুই? তোর সংসার তোর বাবা দেখে যেতে পারলো না। আমিও হয়তো যে কোনো দিন মারা যাব, তার আগে কি তোর একটা সংসার দেখেই মরতে পারবো না রিক্তা? আর কত মরিচিকার পেছনে পড়ে থাকবি? এবার না হয় বিয়ে করে নে মা, আমরা তোকে সুখী দেখতে চাই। এটা কি আমাদের অপরাধ? আর কত কষ্ট করে ধুকে ধুকে মরবি? এবার সবকিছু শেষ কর না মা। আমার মুখের দিকে তাকিয়ে হলেও বিয়েটা করে নে তুই। আম্মুর চোখে কষ্টের অশ্রুকণা স্পষ্ট দেখতে পেলাম আমি, কিন্তু আমি কাঁদলাম না, কারণ আমি কাঁদলে বা কষ্ট পেলে সে আরো বেশি কাঁদবে।
আজ আমি দুর্বল নয়, কষ্ট কষ্ট শক্ত পাথর ন্যায় নারী আমি। সহজে কান্না কি আমায় মানায়? মা তো রোজই বলে আমাকে বিয়ে করতে, এটা আর নতুন কি? আমি আম্মুর দুহাত টেনে নিজের হাতের ভাঁজে নিয়ে সূক্ষ্ম হেসে বললাম, আমি কিন্তু বিবাহিত আম্মু। একজন বিবাহিত মেয়ের স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে হারাম আমাদের ইসলামের, তুমি জানো না? কিসের হারাম? তোর স্বামী আজ 18 বছর ধরে তোর খবর নেয় না, দেখা সাক্ষাৎ যোগাযোগ কথা বলা কিচ্ছু নেই তোদের মাঝে। স্বামী স্ত্রীর মধ্যে 3 মাসের বেশি যোগাযোগ বন্ধ বা আলাদা থাকলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রী আর থাকে না, সেই সুবাদে তোদের সম্পর্কও নেই। তারপরও দরকার পড়লে আমরা তোর ডিভোর্সের ব্যবস্থা করব। আয়ানকে দিয়ে ওই বাড়ির ছেলের থেকে তোর ডিভোর্সের সই নেব। তুই শুধু বিয়ের জন্য রাজি হয়ে যা। মায়ের রোজকার পাগলামোতে সম্মতি দিলাম না, বরং কথা ঘুরিয়ে বললাম, শুনলাম কাল নাকি জুই আসবে? লন্ডন থেকে একদিন আগেই ফিরেছে ওরা, তাই কাল আসবে আমাদের সবাইকে দেখতে। আয়ান নাকি এবার বাংলাদেশেই সেটেল, ওদের 2 ছেলেকেও নাকি বাংলাদেশে সেটেল করবে। দুপুরে অনেকক্ষণ কথা হলো আমাদের সাথে। তোর খোঁজও করছিল জুই, আমি বলেছি তুই স্কুলে আছিস। এবার ওরা আসলে কিছুদিন থাকবে। আমি কিন্তু এবার আয়ান আসলে তোর ডিভোর্সের বিষয়ে কথা বলবো। যেভাবেই হোক ওই বাড়ির ছেলে থেকে এবার আমি তোর ডিভোর্স নেব। অনেক ছেলে খেলা হয়েছে, আর না, আমি তোকে এবার সংসারই করব। মায়ের কথায় আমি হেসে ফেললাম। আম্মু আর আম্মুর পাগলামো, সত্যি পারেও বটে। আমি হেসে বিছানা থেকে উঠতে উঠতে বললাম, তোমার মেয়ে বুড়ি হয়ে গেছে আম্মু, তার এখন বিয়ের বয়স নেই, পার হয়ে গেছে। তোমার মেয়ে এখন 35 বছরের বুড়ি। তোমার বুড়ি মেয়ের জন্য জামাই পাওয়া যাবে না আম্মু, কেউ বিয়ে করবে না। তাই বিয়ের চিন্তা বাদ দাও, আমি ভালো আছি তোমাদের সাথে, আর কি চাই আমার? আমি এখন ডিভোর্সের বিষয়টি নিয়ে ভাবছি না, তুমি শুয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। কিছু ইংলিশ শিট তৈরি করতে হবে স্টুডেন্টের জন্য, তুমি রেস্ট নাও, আসি। কথাগুলো বলেই দরজার দিকে পা বাড়ালাম। এখানে আর কিছুক্ষণ থাকলে কেঁদে উঠবো আমি। আমার অচেতন মনটাকে বুঝতে পারবো না, এমনি গলা ধরে আসছে কান্নায়। বারবার ঢোক গিলে কান্নাটা থামানোর চেষ্টা চালাচ্ছিলাম। তখনই পেছন থেকে গলা শোনা গেল আম্মুর কান্না ভেজা গলার স্বর। ওই বাড়ির ছেলে নাকি বাংলাদেশেই থাকছে কয়েক বছর ধরে। তার দাদা দাদি মারা যাওয়ার পর নাকি বাংলাদেশে চলে এসেছিল। শুনলাম সেও নাকি এখনো বিয়ে করেনি, একাই আছে। জুই বলেছে ফিহা নাকি বিষয়টি আগে থেকেই জানতো, তোকে বলতে ভয় পাচ্ছিল। আমার পা থেমে গেল, স্থির হলাম। আর থামাতে পারলাম না নিজের নিষেধ কান্নাগুলোকে। ঝরঝর করে অবুজের মতো বেয়ে পড়ল গাল গড়িয়ে। আমি ঠোঁট কামড়িয়ে কান্নার শব্দ আটকালাম, মাকে শুনতে দিলাম না। শুধু ভেজা গলায় কোনো রকমে বললাম, আর দাঁড়ালাম না। দ্রুত পদে চলে আসলাম নিজের রুমে। দরজা লাগিয়ে সোজা চলে গেলাম ভেজা বারান্দায়। তেজি বৃষ্টি ফোঁটার মুহূর্তেই আমার গায়ে ছুঁয়ে দিল। আমি ভিজতে লাগলাম। চোখের পানির সাথে বৃষ্টির পানি মিলে গেল, আলাদা করা গেল না আর। তেজি বৃষ্টির সাথে সাথে আমার চেপে রাখা কান্নাটাও প্রকাশ পেল। কিশোরীর মতো ঝরঝরে করে শব্দে কেঁদে উঠলাম। ফুপিয়ে কেঁদে উঠে ভেজা ফ্লোরে বসে পড়লাম। আমার সংসারী জীবনের ইতি ঘটেছিল সেই 17 বছর বয়সেই। আমার সংসার করা হয়নি ওনার সাথে, মানে হৃদের সাথে। পাশাপাশি থাকা স্বপ্নটাও স্বপ্নই রয়ে গেল। এক কালবৈশাখী ঝড়ের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল আমার জীবনে। ওনার সাথে ভুল বোঝাবুঝি হওয়ার পর আর ফেরা হয়নি আমার খানবাড়িতে। উনিও আমায় নিতে আসেনি, একটা বারও দেখতে আসেনি, যোগাযোগ করেনি। চোখের দেখাটা পর্যন্ত আমি পাইনি ওনার। তবে দাদা দাদি বেশ কয়েকবার আমাকে ফিরিয়ে নিতে এসেছিল, বাবা দেয়নি আমাকে। আমারও ফেরা হয়নি এমনি এমনি। বিগত 18 বছর পার হলো আমার ওনাকে ছাড়া। প্রথম 1 বছর আমি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম বেশ কয়েকবার ওনার জন্য, মানসিক চাপে। ছোট ছিলাম বলে ওনাকে হারানোর ব্যথাটা নিতে পারিনি। আজও মেনে নিতে পারি না। আজও আমার বালিশ ভিজে অশ্রুকর্ণায়। আমার আশেপাশে সবাই সংসার করছে আমি ছাড়া। জুই আয়ান ভাইয়ের সাথে সংসারই হয় আমার খানবাড়ি থেকে ফিরে আসার 1 বছর পরই। তারপরই দুজন পাড়ি জমায় লন্ডনে। এই যাবৎ লন্ডনেই কাটিয়েছে এতগুলো বছর। তবে প্রতি বছর সুযোগ পেলেই বাংলাদেশ এসে আমাদের দেখে যেত। বাবা অনেক চেয়েছিল আমাকে সংসারী করতে, কিন্তু পারেনি। কারণ উনি বাংলাদেশে ছিল না বলে ডিভোর্স নিতে পারেনি আমার। কোথায় ছিল তাও কেউ সঠিক ঠিকানা জানতো না। ঠিকানাবিহীন হওয়ায় আমাদের ডিভোর্স হয়নি এখনো। আমিও খুব করে চাইতাম আমার ডিভোর্স না হোক, আমার নাম ওনার নামের সাথে জড়িয়ে থাকুক আমৃত্যু পর্যন্ত।
আমার স্বামী হয়ে। তাই হলো, অনেকটা বছর পর্যন্ত ওনার খোঁজ ছিল না। আমার পড়াশোনা শেষ হলো, নিজের পায়ে দাঁড়াতে স্কুলের জবটা নিলাম। জীবনের অনেকটা সময় পার হলো। হঠাৎ একদিন কানে আসলো দাদাজান মারা গেছেন, কিন্তু দেখা হলো না আমার, কারণ তিনি দেশের বাইরেই ছিলেন। দেশে কবে আনলো আমাকে কেউ জানালো না। আমি দাদাজানের মৃত্যুর সংবাদ পেয়েছিলাম 1 মাস পর। তারপর দাদির মৃত্যুর সংবাদ পেলাম 5 বছর আগে। ভাগ্য, আমার দাদিকেও শেষ দেখা হলো না। আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু পথের মধ্যেই আমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ায় আর দেখা হয়নি। প্রায় 1 সপ্তাহ পা ভেঙে হসপিটালে ছিলাম। এমন করেই আমার আর খানবাড়িতে ফেরা হয়নি। ওনার কথা কেউ ভুল করেও আমার সামনে বলে না। আমি কষ্ট পাবো বলেই সবাই ওনাকে নিজের আলোচনা করে না আমার সামনে। তবে আজকে মার কথায় বুঝলাম উনি বিগত 5 বছর ধরেই একা একা থাকছেন খানবাড়িতে। আচ্ছা, ওনার কি আমার কথা একটা বারের জন্য মনে হয় না? ওনার একটা কিশোরীর বউ রেখে গেছিল, সেটাও কি ভুলে গেছে সে? আমি নেই বলে কি উনি সুখে আছে, নাকি কষ্ট পাচ্ছে আমার মতো করে? নাকি আমার থেকেও বেশি কষ্টে আছেন উনি? সত্যিই কি আছে, নাকি আমার ভ্রম? কষ্ট থাকলে তো আমাকে ফিরিয়ে নিয়ে যেত, সংসার করত। আজকে সবার মতো করে আমাদের সংসারেও সন্তান থাকতো, আমি নিতাম, জোর করে হলেও নিতাম। কিন্তু কিছু হলো না আমার। আমি শূন্যে পড়ে রইলাম। আমার আত্মসম্মান আর ওনার জেদ দুটোই বহাল থাকলো আমাদের জীবনে, যার ফলে ধ্বংস হলো আমাদের সুখটা। দিন শেষে উনিও একা থাকলো, আমাকেও রাখলো। জীবনের বাকিটা জীবন হয়তো এইভাবে কাটাতে হবে ওনাকে ছাড়া। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, ওনাকে বলতে ইচ্ছে করছে, কেন আপনি আমাকে নিতে আসলেন না? কেন এত জেদ ধরে রাখলেন? কেন আমার জীবন থেকে 18টা রংহীন বসন্ত হারাতে দিলেন? কেন আমাকে নিলেন না? আমি তো আজও ভালোবাসি আপনাকে, ঠিক ততটাই ভালোবাসি যতটা কিশোরী বয়সে বাঁচতাম। আমি আজও কুমারিনী হয়ে আছি আপনার জন্য। আপনার অল্প স্পর্শ আজও লেগে আছে আমার শরীরে, বিলীন হতে দিইনি। তাহলে কেন আপনি আমার ভালোবাসাকে দেখছেন না? কেন? আমার অপরাধ কি ক্ষমার যোগ্য ছিল না মিস্টার ভিলেন? সত্যিই ছিল না। কান্না করতে করতে ভেজা ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। কয়টা বাজে সময়ের খেয়াল নেই। তীব্র ঠান্ডা কেঁপে কেঁপে উঠে ঘুমটা ভেঙে গেল আমার। ফ্লোর থেকে উঠে বসলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শরীরও টনটনে ব্যথা লাগছে। আজ 2বার ভেজা হলো আমার। এই বয়সে এসে বাচ্চা মোটা যেন নিজেরই খাপ ছাড়া লাগছে। ক্লান্ত শরীরে উঠে দাঁড়ালাম। ভেজা কাপড় পাল্টে পুনরায় তাতে কালো একটা শাড়ি পরলাম। বৃষ্টির দিন শাড়ি পরতে ভালো লাগে তাই। হাত মুখ ধুয়ে আয়নায় তাকাতেই চমকে উঠলাম। চোখ মুখ ভীষণ ফুলে আছে। যে কেউ বলে দেবে আমি অনেকটা কান্না করেছি। এই অবস্থায় বাহিরে যাওয়া যাবে না, সবাই বুঝে যাবে আমি কান্না করেছি। কিন্তু ক্ষুধাও পেয়েছে অনেক, তারপরও বের হলাম না। অসুস্থ শরীরটা নিয়ে বসলাম পড়ার টেবিলে বই খাতা মেলে। শীট তৈরি করতে হবে। চোখে মোটা ফ্রেমের চশমাটা পরে নিলাম। আজকাল চোখেও সমস্যা দেখা দিচ্ছে, হয়তো বাড়ন্ত বয়সের জন্য। আমার মনোযোগ সহকারে কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে তুমুল শব্দে বেজে উঠল আমার ফোন বেচারা। মনোযোগ নষ্ট হতেই কপাল কুঁচকে তাকালাম বইয়ের সামনে রাখা ফোনটির দিকে। আননোন নাম্বার। কপাল কুঁচকে আসে আমার এই অসময়ে আননোন নাম্বার দেখে। কে ফোন করবে আমাকে? প্রথমে ভাবলাম ধরবো না, পরে মনে হলো স্কুলের কাজ, হয়তো কোনো ফোন হতে পারে। হাতে কলমটি রেখে ফোনটি রিসিভ করে কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠের স্বরে থেমে গেলাম আমি। কণ্ঠের স্বর কেঁপে উঠল আমার পরিচিত গলা শুনে। ফোনের ওপাশ থেকে আতঙ্কিত গলায় বলে উঠল, ভাবি ভাবি প্লিজ আপনি ফিরে আসুন এবার। ভাই ভালো নেই আপনাকে ছাড়া। এতটা বছর কেন অপেক্ষা করালেন ভাইকে? কেন ফিরছেন না আপনি খানবাড়িতে ভাইয়ের কাছে? ভাবি ভাই প্রচুর অসুস্থ, আপনাকে খুঁজছে বেহুশ হয়েও। ডাক্তার ওষুধ কোনো কিছুই কাজ দিচ্ছে না, অবস্থা আরো খারাপ হচ্ছে। প্লিজ ভাবি আপনি এবার ফিরে আসুন। হ্যালো ভাবি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাবি প্লিজ আপনি ফিরে আসুন এবার। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হৃৎপিণ্ড চেপে থ মেরে বসে রইলাম। তৃষ্ণায় গলা ধুঁকছে। কথা বলার ভাষা যেন এক মুহূর্তেই লোপ পেল আমার। কিছু ভাবার বা করার অবকাশ পেলাম না। কথা বলারও জোর পাচ্ছিলাম না একটুও। বুকের সাথে গলাও কাঁপছে। আমি জমে যাচ্ছিলাম। মোটা ফ্রেমের চশমা ভেতর দিয়ে গাল ভিজে উঠল সাথে সাথেই। বুকটা হু হু করে উঠল ওনার জন্য। আমার চেপে রাখা কান্নাটা অবশেষে আর দমিয়ে রাখতে গিয়েও পারলাম না। শব্দ করেই কেঁদে উঠলাম। কাঁপা স্বরে বললাম, ওনার কি হয়েছে ভাইয়া?
ভাইয়ের টাইফয়েড জ্বর হয়েছে ভাবি। বিগত 1 সপ্তাহ ধরে একই অবস্থা। দিন দিন জ্বরের মাত্রা আরও বাড়ছে। ডাক্তার ওষুধ কিচ্ছু কাজ করছে না। এভাবে চললে ডাক্তার বলেছে ভাইয়ার অনেক বড়সড় ক্ষতি হতে পারে, এমনকি প্যারালাইজডও হতে পারে। প্লিজ ভাবি, এবার অন্তত রাগ ছেড়ে চলে আসুন না ভাইয়ের কাছে। আর কত অপেক্ষা করবে ভাই আপনার জন্য? অনেক তো হলো, এবার না হয় ফিরে আসুন। আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। বুক কেঁপে উঠল আমার ওনার বেহাল দশার কথা শুনে। আমারও মন এই মুহূর্তে ওনার কাছে ছুটতে চাইছে। এক মুহূর্তের জন্য দীর্ঘ বছরের দূরত্বর কথাটা আমার মাথায় আসলো না। শুধু আসলো আমার এই মুহূর্তে ওনার কাছে যেতে হবে। আমার ওনাকে দেখতে হবে। উনি ভালো নেই, আমার ওনার পাশে থাকা চাই। তাই উদ্বিগ্নতায় বললাম, ভাইয়া আমি এক্ষুনি আসছি ওনার কাছে। রাতের গাড়ি ধরেই চলে আসবো। প্লিজ আপনি ওনার খেয়াল রাখুন, আমি আসছি। ব্যস্ত স্বর শুনতে পারলাম তৎক্ষণাৎ আসিফ ভাইয়ার ফোনের ওপাশ থেকে, ভাবি আমি আপনার বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনাকে নিতে এসেই কল করেছিলাম। আপনি দ্রুত নেমে আসুন। তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে পৌঁছাতে হবে। ভাইকে আসার সময় ডক্টর নার্সদের হাতে রেখে এসেছি। আর কিছু ভাবা হলো না আমার। আর না কোনো দিকে তাকালাম। কিভাবে যে দৌড়ে সবাইকে ডিঙিয়ে ঘর থেকে বের হলাম সেটা একমাত্র আমিই জানি। কারো ডাকে জবাবটা পর্যন্ত দেওয়ার হুঁশে ছিলাম না আমি। ঝুম বৃষ্টির মধ্যে ঘর থেকে রাস্তায় বের হলাম। পাশেই দেখলাম সাদা একটি গাড়ি দাঁড়িয়ে। আসিফ ভাইয়া গাড়ির লাইট জ্বালিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। আমি দৌড়ে সেদিকে যেতেই তিনি গাড়ির পেছনে দরজা খুলে দিলেন, আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে। আমি দ্রুত গাড়িতে উঠে বসলাম। আসিফ ভাইয়া সামনে ড্রাইভারের পাশে বসতেই গাড়িটি চলতে শুরু করলো। বৃষ্টির পানিতে শাড়ি অনেকটাই ভিজে জবজব হয়ে গেছে। হিমশীতল ঠান্ডাও লাগছে, কিন্তু তারপরও আমি স্থির থাকতে পারছিলাম না। অস্থিরতার সহিত গাড়ির ভেতরে ছটপট করছিলাম, চাতক পাখির ন্যায়। 2 ঠোঁট চেপে কান্না করছিলাম নিঃশব্দে ওনার জন্য। আজ এত বছর পর হঠাৎ করে ওনার জন্য এমন সংবাদ শুনবো আশা করিনি। বিষয়টি মেনে নিতে না পেরে অনেকটা শব্দ করেই কেঁদে উঠলাম গাড়িতে। আরিফ ভাইয়া স্বাভাবিক ভঙ্গিতে আমার দিকে আহত দৃষ্টিতে তাকালেন, যেন উনি জানতেন আমি এই মুহূর্তে ওনার জন্য কান্না করব। আসিফ ভাইয়া হতাশ গলায় বললেন, এতটা ভালোবেসেও ভাইয়াকে এত বছর নিজের থেকে কেন দূরে রেখেছিলে ভাবি? কেন আরো আগে ফিরলে না? তাহলে আজ অন্তত এতটা বছর দুজনের জীবন থেকে হারাতো না? আমি ডুকরে কেঁদে উঠে বলি, আমি কি ফিরতে চাইনি ভাইয়া, নাকি উনি আমাকে নিতে আসেনি? একটাবার যোগাযোগ পর্যন্ত করেনি আমার সাথে, তাহলে আমি কিভাবে ফিরে যেতাম ওনার কাছে? আসিফ ভাই বললেন, আপনি নিজেই তো হৃদ ভাইকে সকল যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন ভাবি। সবকিছু জেদ তো শুধু আপনিই করেছিলেন সেদিন। আপনি হৃদ ভাইকে কসম দিয়ে সেদিন চলে গিয়েছিলেন বলে ভাই আপনার খোঁজ করেনি। পরিবার ছাড়া, আপনাকে ছাড়া এতটা বছর দূরে দূরে থেকেছে শুধু আপনার জন্য। আপনি ভাইকে বাধ্য করেছিলেন দূরে থাকতে। তাহলে ভাই আপনাকে কিভাবে ফিরিয়ে নিয়ে যেত ভাবি? ফিরে তো আপনার আসার কথা ছিল ভাবি। আমি চমকে উঠলাম। আমার জন্য উনি এত বছর দূরে দূরে থেকেছেন, কিন্তু কেন? আমি স্মরণ করার চেষ্টা করলাম আমার আর ওনার লাস্ট দেখার ঘটনাটিকে। সেদিন আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কথা কাটাকাটি হয়েছিল। শুরুটা উনি করেছিল, ওনার রাগের শিকার আমি হয়েছিলাম। নর্মাল সাধারণ একটি বিষয় নিয়েই প্রথমে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমার মুখে মুখে তর্ক করাটা ওনার পছন্দ হয়নি বলে আমাকে থাপ্পড় মেরেছিল সেদিন। আমিও অপমান আঘাত সহ্য করতে না পেরে সেদিন চলে এসেছিলাম আমাদের বাড়ি। আসার সময় ওনাকে রাগের বশে অনেক কথায় শুনিয়ে এসেছিলাম, কিন্তু উনি আমার কোন কথাটা ধরে এতটা বছর অভিমান দেখিয়ে সবকিছু ছেড়ে দূরে থাকলো? কি এমন কথা হতে পারে? না, আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। তাই কম্পিত গলায় পুনরায় প্রশ্ন করলাম আসিফ ভাইয়াকে। আমি বাধ্য কিভাবে করব ওনাকে? আমি নিজেই তো ওনার অপেক্ষায় বসেছিলাম। তাহলে? সামনে থেকে আসিফ ভাইয়ার দীর্ঘশ্বাসের শব্দ কানে আসলো আমার। তিনি আবারও হতাশ গলায় বলল, 18 বছর আগে না হয় আপনি ছোট ছিলেন, বুঝতেন না বিষয়গুলো, কিন্তু বড় হওয়ার পর কেন বিষয়গুলো বুঝলেন না ভাবি? সেদিনের হওয়া ঝামেলার কথাগুলো কেন পুনরায় ভাবার চেষ্টা করলেন না? তাহলে উত্তর আপনি নিজেই পেয়ে যেতেন। মানে? আপনার মনে আছে ভাবি, সেদিন আসার সময় আপনি রাগে কি বলে এসেছিলেন ভাইকে? আপনি ভাইকে কসম দিয়ে এসেছিলেন যেন ভাই আপনার কাছে কখনো না যায়।
যোগাযোগ না করে। যদি ভাই আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে আপনার মরা মুখ দেখবে, আপনি সুইসাইড করবেন। আপনার এই কথাকে ধরে ভাই আপনার সাথে এত বছর যোগাযোগ করেনি। ভেবেছিল হয়তো আপনি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন, কিন্তু আপনি আসেননি। ভাইও আপনার কসম ভেঙে যোগাযোগ করতো না। দাদা দাদিকেও আপনাদের বাসায় পাঠানো হলো, আপনি আসলেন না, বরং আপনার বাবার ডিভোর্স দেবে বললেন। এই জেদে ভাইয়াও আর বাংলাদেশে ফিরল না, শুধু অপেক্ষা করছিল আপনার একটা বার খান বাড়িতে আসার। আপনি যদি স্বেচ্ছায় একটা বার বাড়িতে আসতেন তাহলে আপনার দেওয়া কসমও ভেঙে যেত, ভাইও ফিরে আসতো আপনার কাছে। আপনি কখনোই আসলেন না। ভাই ভাবলো হয়তো আপনি বড় হয়ে বিষয়টি বুঝবেন এবং চলে আসবেন, তখনও আপনি আসলেন না। দাদা দাদির মৃত্যুর সংবাদ পেয়েও আসলেন না। তারপরও ভাইয়া জেদ ধরে আপনার অপেক্ষা ছেড়ে দেয়। আমরা সবাই ভেবেছিলাম ভাই হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু বিগত এক সপ্তাহে বুঝলাম ভাই আপনাকে কখনোই ভুলতে পারেনি। জ্বরের ঘোরে বারবার শুধু আপনারই নাম নিচ্ছে সে। তাই ডক্টর বলেছে যে করেই হোক ওনাকে ভাইয়ের কাছে নিয়ে যেতে। এতে যদি ভাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য আজ আমি এখানে। আপনি জানতেন ভাই রাগী মানুষ, তারপরও কেন সামান্য মেনে নিতে পারলেন না তাকে? ভাই তো অকারণে কিছু করে না। সেদিনও আপনার ভালো চিন্তা করেই আপনাকে থামাতে চেয়েছিল। আপনি বুঝতে না পারায় থাপ্পড় মেরেছিল, কিন্তু আপনি ভুল বুঝলেন, চলে গেলেন। ভাবি নিজের ভুল হয়তো একটা সময় বুঝতে পারবেন, তবে জীবন অনেক বড় একটা আফসোস থাকবে আপনার। কেন আপনি সামান্য কথা ধরে জীবনের 18টা বছর হারালেন? আশিফ ভাইয়ের কথায় মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলাম। সত্যি আমি আফসোস সাগরে তলিয়ে যাচ্ছি। সামান্য একটা ভুল থেকে হারিয়ে গেল আমাদের জীবনের দীর্ঘ 18 বছরের গল্প। অনুতাপে অনুতাপে কলিজা জ্বলে উঠল আমার। হা হা করছে বুক। আর কতটা জ্বললে আমার অনুতাপের গহীনতা কমবে? ভুল করেও আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, তাহলে ওনার কতটা কষ্ট হয়েছে এতটা বছর পার করতে? কষ্ট আর্তনাদের চিৎকার করতে মন চাইছে। সিটে হেলিয়ে পড়ে ডুকরে ফুপিয়ে কেঁদে উঠে যতক্ষণ না খান বাড়িতে পৌঁছই। রাতের কয়টা বাজে আমার খেয়াল নেই। প্রাণপূর্ণ দৌড়ে পৌঁছালাম ওনার রুমে। থমকানো ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে পড়লাম ওনার অবস্থা দেখে। হাতের ক্যানেলা লাগানো, নিস্তেজ ভঙ্গিতে বিছানায় ঘুমিয়ে আছে শটান হয়ে। রুমে 2 জন নার্স রয়েছে ওনার তদারকির জন্য। আমি ধীর পায়ে ওনার দিকে এগোলাম। ওনার পাশের ফ্লোরে ধূপ করে বসে ওনার হাতটা চেপে ধরে সশব্দে কেঁদে ফেলি। আমার কান্নায় চমকে উঠে 2 জন নার্স। আমার দিকে উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে নিষেধ করে বললেন, কে আপনি? ওনার কি হন? এইভাবে পেশেন্টের কাছে বসে কাঁদবেন না। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কাল সকালের আগে উঠবেন না। আপনি বাইরে যান পেশেন্টের কাছ থেকে, প্লিজ। আমার ভাবান্তর হলো না। ওনার হাতে কপাল ঠেকিয়ে অনুতাপ আরো ডুকরে কেঁদে উঠলাম। কারো কথা ভালো লাগছে না আমার। তখনই শোনা গেল আশিফ ভাইয়ার কথা। তিনি রুমে ঢুকে নার্সকে নিষেধ করলেন আমাকে কিছু বলতে। অল্প কিছু সময়ের মধ্যে তিনি নার্স দুটোকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন, আমাদের 2 জনকে একা রেখে। আমি নিস্তেজ ভঙ্গিতে বসে রইলাম বেশ কিছুক্ষণ। হঠাৎ কানে ওনার মৃদু গোঙানির শব্দে চমকে উঠে দ্রুত বিছানায় ওনার সম্মুখে বসলাম। উনি হালকা স্বরে কিছু একটা বলছেন। আমি প্রথমে বুঝতে না পেরে আমার কান ওনার মুখের সামনে নিলাম। জ্বরে তৃষ্ণার্তির কাতর হয়ে পানি চাচ্ছে। আমি দ্রুত উঠে পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে ওনাকে ধরে বসাতে চাইলাম। ওনার প্রশস্ত শরীর টেনে বসাতে বসাতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। দুর্বলতায় উনি মাথা ছেড়ে বারবার ঢলে পড়ে যাচ্ছে। শরীরও প্রচন্ড রকমের গরম। জ্বরের ঘোরে চোখ দুটো পর্যন্ত খুলছে না। আমি এবার এগালাম। ওনার পাশে বসে খাটে হেলান দিয়ে 2 হাতে টেনে ওনার মাথাটা আমার কাঁধের উপর রাখলাম। পাশ থেকে গ্লাস উঠিয়ে একটু একটু করে পানি খাওয়াতে লাগলাম ওনাকে। ওনার বেহাল দশা দেখে আমি ঠোঁট কামড়িয়ে নাক টানছিলাম কান্নায়। ওনার যত্ন দরকার আপাতত। নিজের করা ভুলটা জীবন কখনো হয়তো পূর্ণ করতে পারবে না, তবে এবার বাকিটা জীবন আমি ওনার সাথে থাকতে চাই। উনি রাখতে না চাইলেও আমি জোরপূর্বকই থাকবো তার সাথে। যেহেতু অপরাধটা বড়, তাই ক্ষমাটা সহজে আশা করাও যাবে না। যত কিছু হোক না কেন এবার জীবন দ্বিতীয়বার ওনাকে ছাড়ছি না, আর না তাকে ছাড়তে দেব। জানি রাগ দেখাবে, কিন্তু আমাকেও শক্ত থাকতে হবে। হার মানা যাবে না। অর্ধ বয়সে এসে যদি বাচ্চামো করতে হয় করব, তারপরও ওনাকে আঁচলে বাঁধবো আমি।
হাতে গ্লাসটা রাখতে মনে হলো উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে, কিছু বিড়বিড় করতে করতে। আমি চমকে উঠলাম, পিঠের উপর গরম স্পর্শ অনুভব করলাম। আমি থমকে তাকাতেই দেখলাম ওনার দুর্বল হাত দুটো দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার গলায় মুখ ডুবিয়ে গরম উষ্ণ নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলে, তুমি এসেছো রিত? তোমার গায়ের ঘ্রাণ আমি পাচ্ছি কেন? সত্যি আছো নাকি নেই? চেপে রাখা কান্নাটা বেরিয়ে আসতে চাইছে বাঁধ ভেঙে, গাল বেয়ে ধরধর করে নোনা জল গড়াচ্ছে। উনি এখনো আমার গায়ের ঘ্রাণ চেনে, এত বছর পরেও ভোলেনি, এতটা ভালোবাসেন সে আমাকে। আর আমি কান্না ভেজা গলায় কোনো রকমে বললাম, গরম দুটো হাতের স্পর্শ অনুভব করলাম পিঠে আর পেটে। ওনার মুখ আমার গলাতে, হয়তো আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন। আমি বিষয়টি বুঝতেই তিনি পুনরায় অস্পষ্ট স্বরে আওড়ায়, আমার কাছে ফিরতে এতটা দেরি করলে কেন রিত? আমি অপেক্ষা করেছি তো তোমার। ওনার জ্বরের ঘোরের প্রতিটা কথা আমার কলিজায় বিষাক্ত তীরের মতো আঘাত করছে। আমি জানি উনি এই মুহূর্তে যা বলেছেন সবকিছু জ্বরের ঘোরে বলেছেন, সজ্ঞানে থাকলে কখনোই বলতো না। উল্টে আমাকে রুম থেকে এতক্ষণে বের করে দিত। নিজের ভালোবাসাটা প্রকাশ করা তো দূরে থাক, আজ অনেকটা দিন, অনেক বছর পর তার স্পর্শ পাচ্ছি, তাকে দেখছি, তার গলার স্বর শুনতে পারছি। আমি অনুতাপে শিহরিত হয়ে ঝরঝর করে কেঁদে বললাম, আমি সরি, আমি সত্যিই সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার ভাষাও আমার কাছে নেই। আমি সত্যিই বুঝতে পারিনি, তোমার একটু করে বুঝতে এতটা বছর লেগে গেল রিত। ফুপিয়ে কেঁদে চলেছি আমি। সরি সরি। ওনার আর কোনো কথা শুনলাম না আমি। আবার গলায় ফেলা ওনার ঘন ঘন নিঃশ্বাসে বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। ওনার কষ্ট হচ্ছে ভেবে আমি ওনাকে ধরে কোনো রকমের টেনে বিছানায় শোয়াতে সক্ষম হলাম। ওনার বয়স হলেও শরীরের ওজন কমেনি বিন্দুমাত্র, সেই প্রশস্ত জিম করা ফিটফাট শরীর এখনো আছে। মুখে বয়সের ছাপ পড়েছে, কিন্তু সৌন্দর্য কমেনি। জ্বরের কারণে মুখটা মলিন হয়ে আছে, দুর্বলতা মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। আমার টানাটানি করে ওনাকে বালিশে শোয়াতে পুনরায় উঠে গেলেন উনি। আমার দিকে তাকান, আমাকে নিজের মুখের সামনে দেখে এক দৃষ্টিতে তাকিয়েই থাকলো। ক্যানেলার দুর্বল হাতটা উঠিয়ে আমার গাল আলতো স্পর্শ করে বলল, আমাকে ঘুম পাড়িয়ে আবারও চলে যাবে তুমি? আঁচলে দুহাত ওনার, মুখ চেপে ধরে পাগলের মতো ঠোঁট ছুলাম ওনার সারা মুখে। কপালে কপাল ঠেকিয়ে বললাম, যাব না ওনাকে ছেড়ে, আর কখনোই যাব না, সব সময় ওনার পাশে থাকবো, এমনটাই আশ্বস্ত করলাম। দুর্বল চিত্রে উনি পুনরায় ঘুমিয়ে পড়লেন। আমি ওনার মাথার পাশে বসে খাটে হেলান দিয়ে সারাটা রাত পার করলাম। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো আমার, তাও নার্সের ডাকে। আমি হতভম্ব হয়ে বসেই প্রথমেই খোঁজ করলাম ওনার। পাশে তাকিয়ে দেখলাম না, উনি এখনো ঘুমিয়ে আছেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হাত বাড়িয়ে জ্বরটা চেক করলাম, না, তখনও বেশ জ্বর আছে। আমি এবার ভয় পেলাম ওনার জ্বর কমছে না দেখে। নার্স মেয়েটি ওনার জ্বর মেপে একটা ইঞ্জেকশন পুশ করলো ক্যানেলা দিয়ে। ওনাকে ডেকে তুলতে নিষেধ করলো নার্স, বলল আরও কিছুক্ষণ ঘুমোলে ওনার জন্য নাকি ভালো হবে। আমি ওনার মাথায় হাত বুলিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। প্রায় 9টার দিকে মনে হলো আমার বাসায় ফোন করে সবাইকে আমার অবস্থার কথা বলা দরকার। আস্তে করে ওনার পাশ থেকে উঠে বারান্দায় গেলাম। ওনার ফোন থেকে ফোন করে বাসার সবার সাথে অনেকক্ষণ কথা বললাম, সবাইকে জানালাম আমি স্বামীর ঘরে ফিরে এসেছি, এবার থেকে আমি এখানেই থাকব। আমার কথায় সবাই খুশি হলো, বিশেষ করে ফিহা আপু আর মা। ফোনের কথা শেষ করে মনে হলো এবার গায়ের কাপড়গুলো চেঞ্জ করা খুব দরকার। চেঞ্জ করলামও, পুনরায় শাড়িই পরলাম। কাপড়গুলো পেলাম আমার রুমে, সেই 18 বছর আগে আমি যেমনটা রেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই আছে সবকিছু। কবার্ডে জায়গার কাপড় জায়গায় পেলাম, একটু নড়চড় পেলাম না। আমার আগের কাপড়ও শরীরে ফিট হয়েছে, কারণ আগের থেকে মোটা নয়, শুকিয়ে গেছি। কিশোরী বয়সে আমি বেশ নাদুস নুদুস গোলগাল স্বাস্থ্যবান ছিলাম, যেটা এখন নেই। আমার বয়স হয়েছে তবে মোটা হয়নি, কারণ টেনশনে অনেকটা শুকিয়ে গেছি, সবসময় ঠিকঠাক না খেতে খেতে। রাতের ভেজা কাপড় ছেড়ে গোসল করে কবার্ড থেকে জলপাই রাঙা একটা জামদানি শাড়ি পরে নিলাম, কারণ কবার্ডে নর্মাল কোনো শাড়ি না থাকায় জামদানি শাড়িটাই পরতে হলো। তাছাড়া এই বয়সে সবার সামনে 3 পিস পরে হাঁটতে ইতস্তত বোধ করছিলাম। সারাটা দিন গেল বেহাল লতায়। ওনার জ্বরের তেমন পরিবর্তন দেখা গেল না। আমি সারাক্ষণ ওনার পাশেই বসেছিলাম। ডক্টর, নার্স, অফিস আসিফ ভাইও ছিল। বিষয়টি নিয়ে সবাই চিন্তিত।
আমার তো দমবন্ধ হয়ে আসছে। তবে যেটা নতুন ঘটেছে সেটা হলো উনি সারাদিন আমার দিকে দুর্বল চোখে চেয়ে দেখে গেছেন। যতক্ষণ হুঁশে ছিল ততক্ষণ শুধু আমার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। হয়তো জ্বরের ঘরে আমার উপস্থিতিটাকে স্বপ্ন বা কল্পনা ভাবছেন। ওনার দৃষ্টি বলছে উনি আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না। বিছানায় ওনার পাশে বসেই ছিলাম। দিনে 2 বেলা করে স্যুপ বা ওনার ঔষধ আমি খাইয়ে দিতাম। কোনো কিছু আর নার্স বা ডক্টরের হাতে দিতাম না। আমার স্বামীর যত্ন এবার থেকে আমিই করব। ওনাকে বিছানায় বসিয়ে স্যুপ খাওয়ানো সময় তখনও তিনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। স্যুপ পুরোটাই খেলো, মেডিসিনও খেলো। পুনরায় শুয়ে দিলাম ঘুমানোর জন্য, কারণ জ্বরে তাপ অনেক বেশি ছিল। হাঁটাচলা করা মুশকিল। দুপুরের দিকে ঘুম ভাঙে সন্ধে 7টায়। ওনার শরীর ঘেমে ওঠায় বুঝলাম জ্বর ছেড়েছে। দ্রুত ঘুম থেকে ওনাকে তুলে খাটে হেলান দিয়ে শোয়ালাম। দুর্বলতায় কোনো রকম আমার দিকে চোখ মেলে তাকিয়েছিল। ওনার গায়ের টি শার্ট খুলে ভেজা কাপড় দিয়ে ওনার গা মুছে দিচ্ছিলাম, কিন্তু ওনার থেকে বেশি আমার হাত জোড়া কাঁপছিল। আমার কম্পিত হাতের দিকে ওনার দৃষ্টি তাক করলেন হালকা কপাল কুঁচকে। হয়তো আমার কেঁপে ওঠার কারণটা বোঝার চেষ্টা করছেন। আচ্ছা, উনি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না নাকি? আমার ওনার দিকে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে ওনার গা মুছিয়ার মনোযোগী হলাম। আজ এত বছর পর ওনার উন্মিক্ত বুক পিঠ দেখলাম, ছুঁয়ে দিলাম। বয়স ওনার 45 হলেও সৌন্দর্যের ঘাটতি নেই। বয়সের ছাপটাও বেশি বোঝা যাচ্ছে না। স্ট্রং পার্সোনালিটি ব্যক্তি যাকে বলে, ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা, ওনাকে তো বুড়ো লাগছে না, তাহলে কি আমি বুড়ি হয়ে গেলাম? 35 বছরের কি মানুষ বুড়ি হয়ে যায়? ওনার কাছে তো এখন আমাকে বুড়িই লাগছে। আচ্ছা, একবার বুড়ো বলে ডাকবো ওনাকে, দেখবো কি রিয়েকশন দেয়। ভাবনা অনুযায়ী বললাম, বুড়ো বয়সে এত জ্বর বাঁধালেন কিভাবে? আমার কথার না উত্তর না পেয়ে কৌতূহলবশত আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। ওনার চোখে মুখে বিরক্তির রাগ। হয়তো আমার বুড়ো বলাটা ওনার পছন্দ হয়নি। আমার বেশ ভালো লাগলো এত বছর পর ওনার রাগ দেখে। আমি মজা না করে এবার বেশ সিরিয়াস হয়ে বলি, আপনার জ্বর ভালো হচ্ছে না কেন? আমার সোজা কথার উত্তর উনি সোজাভাবে দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করে বললেন, তুমি জড়িয়ে ধরছো না কেন? আমি থমথমে খেয়ে বললাম, আমার জড়িয়ে ধরাতে আপনি ভালো হবেন? উনি রাগী গলায় বললেন, বের হও আমার রুম থেকে, যাও। আমি আমলে নিলাম না বিষয়টি। মাত্রই তো শুরু হয়েছে, বাকিটা জীবন এটাই শুনতে হবে, নতুন কিছু না এসব। আমি কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে আগে ওনার শরীর মুছে দিলাম, হাত পা মুছলাম। তখনও উনি বিরক্তি চোখে আমার দিকে তাকিয়েছিল। হয়তো আমার জড়িয়ে না ধরার জন্য, অথবা আমাকে রুম থেকে বের হতে না দেখে রাগ হচ্ছে। আমি আগে নিজের কাজ শেষ করলাম। ওনার জ্বর নিয়ে ছেলে খেলা নয়। ওনাকে পরিপাটি করে তারপরে এসে জড়িয়ে ধরলাম তাকে। আলতো করে ওনার বুকে মাথা রাখলাম। এই বুকটা এত বছর আমার জন্য খালি ছিল। আমি আমার জায়গায় ফিরতে দেরি করে ফেললাম। ওনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম নিজের অজান্তে। অপরাধ বোধে পুনরায় কেঁদে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখেই ফুপিয়ে উঠলাম। আমার শরীরও মৃদু কাঁপছে কান্নায়। উনি সেটা বুঝতে পারছে, তাই আমাকে নিজের দুহাতে আজলে জড়িয়ে ধরার চেষ্টা করছে। দুর্বলতায় ওনার হাতও কাঁপছিল। কতটা সময় একে অপরের সাথে আলিঙ্গন করে বসেছিলাম জানা নেই, হয়তো ঘন্টা 2। পুনরায় ওনার শরীর গরম হতেই আমার হুঁশ ফেরে। দ্রুত ওনার বুক থেকে উঠতে চাইলে বলে বাধা দেয়, উঠতে নিষেধ করে। কিন্তু আমি মানলাম না। জোর করে উঠে জ্বরটা চেক করলাম। সর্বনাশ, পুনরায় গা কাঁপিয়ে জ্বর এসেছে তার। আমি দ্রুত কাভার থেকে টি শার্ট এনে ওনাকে পরিয়ে দিলাম। ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই সময় 10:30টায় কাটায়। আমি চমকে উঠলাম নিজের বেখেয়ালতায়। এতটা সময় ওনাকে খালি গায়ে রাখার জন্য পুনরায় জ্বর এসেছে। শিট! ওনাকে শুয়ে গেলাম কিচেনে দেখেও কেঁপে উঠল অন্তর। এই তো সেই কিচেন যেখানে দাদির আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম আমি। পুরাতন স্মৃতি মনে হতেই আমার চোখে অশ্রু তৈ তৈ করে ভরে উঠল। আমি ঠোঁট কামড়িয়ে কান্না আটকিয়ে নিজের হাতে স্যুপ বানালাম। ওনাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়ালাম। বিছানায় শুয়ে দিয়ে রাতভর মাথায় জলপট্টি দিলাম। একটা সময়ও আমি খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম ওনার মাথায় হাত রেখে। শেষ রাতে বুঝতে পারলাম কেউ আমার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। আমি চমকে উঠে বাধা দিতে চাইলে আমার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হয়। আমার ঠোঁট কারোর দখলে। ঘুমের রেস তখনও আমার কাটেনি পুরোপুরি। মুচড়ি করতেই বুঝলাম ওনার ব্ল্যাঙ্কেটের নিচে আমি। উনি আমার উপর, আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইছে।
আমি আঁতকিয়ে উঠে ওনাকে বাধা দিচ্ছিলাম। এভাবে কোনো কিছু চাই না আমি। উনি সজ্ঞানে নেই। জ্বরের ঘোরে আমাকে কাছে টেনে সকালেই মনে থাকবে না, সবকিছু ভুলে যাবে। আমি বাধা দিতেই উনি আমার হাত দুটো বিছানায় চেপে ধরে। আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। ওনার হাতের ছোঁয়া ও তীব্র থেকে তীব্র হচ্ছিল। অনেকটা বছরের তৃষ্ণার্ত সেটা ওনার প্রতিটা ছোঁয়ায় প্রকাশ পাচ্ছিল। আমি দাঁতে দাঁত খিঁচে সহ্য করছিলাম সবটা, আর বাধা দিলাম না ওনাকে। বেঠিক কোনো কিছুই হচ্ছে না আমাদের মধ্যে। তাছাড়া ওনার সাথে এখন জোরাজুরি করলেও ওনাকে থামাতে পারবো না, উল্টো ওনার আরো ক্ষতি হবে। দুর্বল শরীরে জ্বরটা আরো বাড়বে। তাই মেনে নিলাম ওনাকে, ওনার স্পর্শকে। শেষ রাতের পর আমি আর ঘুমোইনি, সকাল হয়ে গিয়েছিল বলে। নিজের রুমে চলে আসলাম। গোসল করে লাল রঙের একটা জামদানি শাড়ি পরে নিলাম। নিজেরই প্রচুর লজ্জা লাগছে। এই বয়সে এসে সবকিছু আবার নতুন লাগছে। উফ, নতুন বউ বউ ফিলিংস আসছে। সত্যিই কি তাই? মোটেও না। বউ আমি পুরাতনই, শুধু ছোঁয়াটা নতুন। এই জন্যই হয়তো সবকিছু নতুন নতুন লাগছে। কিচেনে গেলাম, ওনার জন্য চিকেন স্যুপ করলাম, আর বাকি সার্ভেন্টদের তাদের জন্য খাবার বানাতে বললাম। স্যুপ নিয়ে বের হতেই দেখলাম উনি সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি কপাল কুঁচকে তাকাতেই উনি এসে সোজা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। হালকা চেঁচিয়ে সার্ভেন্টদের উদ্দেশ্যে বলল, ব্ল্যাক কফির জন্য। কাল রাতেও এত জ্বর ছিল, আজ সকাল সকাল সুস্থ হয়ে গেল। সত্যি সুস্থ হয়েছে নাকি জ্বর নিয়েই উঠে এসেছে? আমি এগিয়ে ওনার সামনে স্যুপের বাটি রাখলাম। ওনার কপালে হাত রেখে বুঝলাম উনিও গোসল করেছেন। অসময়ে গোসল করাটা ঠিক ছিল না ওনার শরীরের জন্য। তারপরও আমি কিছু বললাম না, কারণ গোসল করাটা ফরজ ছিল তাই। আমার কপালে হাত রাখতে বিরক্তি চোখে চোখ তুলে আমার দিকে তাকাতেই অনেকটা ভূত দেখার মতো চমকে উঠল উনি, নিজের পাশে আমাকে দেখে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি বুঝলাম বিগত 2 দিনের কথা ওনার এখন মনে নেই, তাই হয়তো আমাকে এই মুহূর্তে দেখে চমকে উঠেছেন। আমি স্যুপের বাটি ওনার সামনে রাখলাম। নিজের জন্য কিচেন থেকে পাউরুটি আর জেল নিয়ে আসলাম, সাথে গরম কফিও। ওনার পাশাপাশি বসলাম। উনি তখনও আমার দিকে ভূত দেখার মতো করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রুটি মুখে তুলে বলে উঠলাম, আপনার এইভাবে তাকানোতে আমি সত্য থেকে মিথ্যা হয়ে যাব না। আপনি চোখে ঠিকঠাকই দেখছেন, তাই আমার খাওয়ার দিকে নজর না দিয়ে নিজেরটা খান। আমার সত্যিকার উপস্থিত বুঝতেই স্বামী আমার রেগে গেল মনে হয়, তাই কটমট করেই বললেন, কেন এসেছো তুমি এখানে? একটু মজা করে বললাম, বুড়ো বয়সে আপনাকে বাবা বানাতে। দ্বিগুণ রাগে কটমট করে বলল উনি, তোমাকে বাসায় কে ঢুকতে দিয়েছে? কপাল কুঁচিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্বামী, আমার আবার কার পারমিশন লাগবে? আজও 2 দিন ধরে তো আপনি আমার সাথেই থাকছেন, এখন ভুলে বসে আছেন কেন? চমকানো গলায় তৎক্ষণাৎ বলে, মানেটা এখন না, 1-1.5 মাস পরে বলতে পারবো। এখন সিওরিটি দিয়ে কিছু বলা ঠিক হবে না মনে হয়। আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছুক্ষণ চুপ করে রইলেন উনি। আমার কথার সারমর্ম বুঝতে পেরে চমকে ওঠার মতন করে বলল, রাতে আমাদের মধ্যে কিছু। লজ্জায় বামে তাকিয়ে মুখ লুকালাম আমি। ওনাকে শেষ করতে না দিয়ে বললাম, জি অনেক কিছু। স্তব্ধের ন্যায় তবদা খেয়ে বসে থেকে হঠাৎ চেয়ে উঠে উনি বললেন, তুমি আমার অসুস্থতার ফায়দা উঠিয়েছ? আমি অবাক হয়ে বললাম, ছি ছি, আমি আর আপনার অসুস্থতার ফায়দা? তবা তবা, ফায়দা তো আপনি আমার উঠিয়েছেন। বুড়ো হয়েও শরীরের তেজ কমেনি। সোজা জোরাজুরি করলেন আমার সাথে। আমি না হয় নার্স সেজে আপনার সেবা যত্ন করতে চাইলাম, কিন্তু আপনি কি করলেন? স্বামী হয়ে আপন করে নিলেন আমাকে। আচ্ছা তাও বুঝলাম, বউ বলে মাফ করলাম, কিন্তু এখন মিথ্যে অপবাদ রটাচ্ছেন আমার নামে। কি প্রমাণ আছে আমি আপনার ফায়দা উঠিয়েছি সেটা নিয়ে? বরং আমার কাছে প্রমাণ আছে আপনি আমার সাথে জোরাজুরি করেছেন সেটা নিয়ে। বুড়ো বয়সেও তেজ কমেনি। দেখাবো আপনার করা অগণিত দাগগুলো? ছি ছি, এর থেকে তো আমিই ভালো মানুষ। মানুষকে শিয়ালের মতন কামড়ায় না। তাছাড়া আমি এখনো পর্যন্ত জোয়ান তো আছি, বুড়ো হই নাই। আমার মজা করা কথায় হঠাৎ রেগে উঠলেন উনি। আমাকে কিছু না বলে চলে যেতে গেলে আমি পুনরায় পেছন থেকে খোঁচা মেরে ওনাকে বললাম, দেখুন এই বয়সে এসে এখন আমি আপনার সাথে বাচ্চামো করতে পারবো না, তবে চাইলে আপনাকে বাচ্চার বাবা বানিয়ে দিতে পারবো। আমি কিন্তু রাজি আছি আপনাকে এই বুড়ো বয়সেও বাবা বানাতে। রাগী চোখে কটমট করে ঘুরে তাকালেন আমার দিকে। আমার বারবার বুড়ো বলাতে রেগে গেলেন উনি। চেয়ে উঠে বললেন, বুড়ো হবে তোমার বাপ। একদম বেটলামি করবা না আমার সাথে, বলে দিলাম।
আমার বাবা বুড়ো ছিল, এখন তিনি নেই, সে মৃত, তাই এখন আপনি বুড়ো। তাছাড়া আপনার সাথে আমার পূব থেকে বিটলামির সম্পর্ক, বেআইন হিসেবে এতটুকু বিটলামি করা আমার প্রাপ্য। আপনি রাগ করবেন, করতে পারেন, বাধা দিব না, তবে আমি একা কেন আপনার রাগ সহ্য করব? আমার সাথে 4-5টা সন্তান নিয়ে তারপর সবাই মিলে আপনার রাগ দেখব ঝুট বেঁধে। বেশি না, 4টা ছেলে 1টা মেয়ে নেব শুধু, কেমন? আমার কথাতে উনি রেগে গেলেন। আমার দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই আমি 2 ঠোঁট চেপে হাসি আটকালাম। উনি আমার সাথে কথায় না পেরে রাগে ফুসফুস করতে করতে চলে গেল রুমের দিকে। আমি পুনরায় পেছন থেকে চেঁচিয়ে বললাম, আরে শুনে যান, 5টা বাচ্চা আগামী 5 বছরে, দেরি করা চলবে না কিন্তু বলে দিলাম। বিগত 1 সপ্তাহ ধরে ওনার পেছনে পড়ে আছি, উঠতে বসতে ক্ষমা চাচ্ছি, কিন্তু তিনি আমাকে ক্ষমা তো দূরে থাক, সোজামুখে কথা পর্যন্ত বলছে না। উনি এখন সুস্থ, শরীরে দুর্বলতা আছে কিন্তু জ্বর নেই। আমাকে ওনার রুমে ঢুকতে দিচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। অপরাধটাও বড়, তাই ক্ষমাটা সহজে আশা করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, জীবনে যে কটা বছর হারিয়ে ফেলেছি সেটা আমি চাইলেও ফিরিয়ে দিতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু এখন জীবনের বাকি দিনগুলো একসঙ্গে সুখী থাকতে চাই, একটা দিনও নষ্ট করতে চাই না। মান অভিমানে একে অপরকে দূরে সরিয়ে রাখতে চাই না। আমাকে শাস্তি অন্যভাবে দিক, তারপরও আমাকে ওনার আশেপাশে ভিড়তে দিক। হালকা পাতলা কথা অন্তত বলুক আমার সাথে, যেটা উনি কিছুই করছে না। আমি হতাশ হলাম না, ওনাকে মানিয়ে দম নেব, তার আগে না, আমার চেষ্টা চালিয়ে যাব। সেই জন্য আবারও গেলাম ওনার রুমে। দেখলাম রুমের বাতি নিভিয়ে খাটে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দরজা লক করে ওনার পায়ের কাছে গিয়ে বসলাম। ধীর হাতে ওনার পা দুটো ধরলাম। উনি নড়াচড়া করলো না। বুঝলাম উনি সজাগ আছে, কিন্তু আমার সাথে কথা বলতে চায় না বলে ঘুমের ভান ধরে শুয়ে আছে। দুহাতে ওনার পা দুটো ধরে কান্না ভেজা গলায় বলতে শুরু করলাম, আপনার হারিয়ে ফেলা দিনগুলোর ক্ষতিপূরণ আমি করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। সবকিছু ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আপনি আমায় ফিরিয়ে আসার অপেক্ষায় ছিলেন, আর আমি আপনার যাওয়ার। আপনাকে ছেড়ে আমি 1 মুহূর্তের জন্যও ভালো ছিলাম না। সারাক্ষণ আপনার অপেক্ষায় থাকতাম, কখন আপনি যাবেন সেই আশায় দিন পার হতো। আপনাকে ডিভোর্স আমি কখনোই দিতে চাইনি, দিতামও না, বাবা বললেও না। আমার আপনাকে কসম দেওয়ার কথাগুলোও ভুলে গেছিলাম। ছোট ছিলাম, সাথে রাগের মাথায় কি বলেছিলাম আপনাকে সেটা আমি পরদিনই ভুলে গেছিলাম। এখন আপনি বলুন, যেটা মনে নেই সেখানে কিভাবে নিজের ভুল বুঝে ফিরে আসতাম আপনার কাছে? আপনার জন্য রোজ কেঁদেছি, একাকিত্বে জ্বলে পুড়ে ছাই হয়েছি। আপনাকে নীরবে ভালোবেসে গেছি, কাউকে বলতে পারিনি আপনাকে চাই, আমার খুব করে চাই। সত্যি আমি বুঝতে পারিনি আপনি দাদা দাদিকে পাঠাতেন আমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমি আপনার অপেক্ষায় বসেছিলাম শুধু। দাদাজানের মৃত্যু সংবাদে আমি 1 মাস পর পেয়েছিলাম, আর দাদির মৃত্যু সংবাদ শুনে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। তারপর আমি জানতাম না আপনি বাংলাদেশে থাকছেন বিগত 5 বছর ধরে। যেদিন এখানে আসি সেই দিনই জানতে পারলাম। তার আগে আমাকে কেউ কিচ্ছু বলেনি। আপনি ছাড়া সত্যি জীবন অচল। আমার প্রতিটা নামাজের মোনাজাতে থাকতেন আপনি। দোয়া করতাম আপনাকে ফিরে পাওয়ার, সংসার করার। প্লিজ আমাকে একটা সুযোগ দিন নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য। আমি আপনার অপরাধী, তারপরও একটা সুযোগ চাচ্ছি। কথা দিচ্ছি জীবনে কখনো একটা মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যাব না আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমি আর এই দূরত্ব মেনে নিতে পারছি না। অন্তত একটা সুযোগ চাই জীবনের বাকি দিনগুলো আমি আপনার সাথে কাটাতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে উঠলাম আমি। সত্যি অপরাধ বোধ, আমি নৃশংস হয়ে যাচ্ছি। ওনার ক্ষমা না পেলে মরেও শান্তি পাবো না। মন ছটপটে ওনার পা ধরে কেঁদে চলেছি, কিন্তু ওনার কোনো ভাবাবেগ নেই। কষ্টটা আরো বাড়লো আমার। আমি ওনার 2 পা আরো খানিকটা জোরে চেপে ধরে কাঁদতে কাঁদতে বললাম, নিজের অপরাধ বোধে ধুকে ধুকে মরে যাব আমি। সত্যি বুঝতে পারিনি বিষয়গুলো এতটা জটিল হয়ে যাবে। যদি জানতাম মরে গেলে। আমার কথাগুলো শেষ করার আগেই আচমকাই উনি আমাকে টেনে ওনার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে বললেন, উফ, তোমার এই প্যাচ প্যাচ করে কান্নায় আমার মাথা ব্যথা করছে। কান্না বন্ধ করো, নয়তো রুম থেকে বের করে দেবো কিন্তু। ওনার জড়িয়ে ধরাতে বুঝলাম ওনার রাগ কমে এসেছে।
হয়তো ক্ষমাও করে দেবেন এক সময়। বুকের মধ্যে শান্তি অনুভব করলাম। বহুদিন, বহু বছর পর আমিও জাপটে দুহাতে ওনাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠে বললাম, আপনাকে সত্যি এতগুলো ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। আমি কোনো ভালোবাসি টাসি না তোমাকে, বাঁচতে পারবো না, নির্ঘাত ফেসে গেছি এই বয়সে বউ পাবো না বলে, এই জন্য মেনে নিলাম তোমাকে, নয়তো কখনোই মানতাম না। আমি হাসলাম। এই বয়সে বউ পাবে না বলে তাহলে জোয়ান বয়সে বিয়ে করলেন কেন? তাছাড়া উনি এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম, ফিট অ্যান্ড ফাইন, যে কোনো মেয়েই বিয়ে করতে চাইবে ওনাকে। মোট কথা আমার জন্য তার এত বছরের অপেক্ষাটা কখনোই মানবে না সে, যাকে বলে তেড়া লোক। আমি সম্মতি দিয়ে বললাম আচ্ছা। উনি পুনরায় তেড়া কথায় বলল, শোনো মেয়ে, এই বয়সে আমি বাবা হতে পারবো না, মানুষ কি বলবে। আমার লজ্জা লাগে। ওনার কথায় ভীষণ লজ্জা পেলাম আমিও। লজ্জায় মরিমরি হয়ে ওনার বুকে মুখ লুকিয়ে একটু করে বললাম, লজ্জা লাগলে লাগুক, আমি মা হব। ওনার গলা তৎক্ষণাৎ শুনলাম না কিছু। প্রায় খানিকক্ষণ পরেই শুনলাম উনি খুব ভেবে বললেন, আচ্ছা তাহলে 5টা না, 2টো সন্তান নেব, কেমন? 5টা নিলে মানুষ ভাববে আমি বুড়ো বয়সে পাগল হয়ে গেছি, সুন্দরী বউ পেয়ে হুঁশ নেই আমার। 2টো নিলে ভাববে না, আমি হুঁশেই আছি, তাই 2টো সন্তানই নেব, কেমন? আমি লজ্জায় নাক মুখ খিচে পড়ে রইলাম ওনার বুকে। একটু করে বললাম, আচ্ছা। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।